আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাপ কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, চতুর্থ অধ্যায়। আজকে আমাদের বেসিক আলোচনা তৃতীয় ক্লাস এবং আজকে বেসিক আলোচনার শেষ ক্লাস। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি তোমরা করেছো, তারা আজকের ক্লাসটি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবা। প্রথম ও দ্বিতীয় ক্লাসকে একত্রিত করে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো খুব সহজে চেনার জন্য তোমাদের জন্য একটি ছক বা ডায়াগ্রাম করে দিয়েছি। আজকের ক্লাসে যদি তোমরা মনোযোগ দিয়ে করো, তাহলে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটি আশা করি তোমাদের আর বুঝতে সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু পরিশ্রম করি, তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা খুব সহজে 10 নাম্বার সংগ্রহ করতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম যে এন্ট্রিটি আছে সেটা হচ্ছে মূলধন। তাহলে মূলধন যে এন্ট্রিটি আছে, এখানে আমরা এই মূলধনটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন মূলধন জাতীয় প্রাপ্তি কেন, এটার সংজ্ঞাটা আমরা দিয়েছি কারণ মূলধন জাতীয় যে প্রাপ্তি হয় সেটি তিনটি বৈশিষ্ট্যের সমন্বয় হয়। এক নাম্বার হচ্ছে সেটি অর্থের অঙ্ক বড় হয়, অনিয়মিত লেনদেন এবং এটার জন্য দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়। দ্বিতীয় যে লেনদেনটি আছে, জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি বিক্রয়, এটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন যদি এখানে বিক্রয় না থাকতো তাহলে এটা হতো মূলধন জাতীয় ব্যয়, কিন্তু যখন এটি বিক্রয় করা হয়েছে তখন হচ্ছে এটি মূলধন জাতীয় প্রাপ্তি। এখন তোমরা বলতে পারো যে এই জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র বিক্রয় এটা কেন মূলধন জাতীয় প্রাপ্তি হলো? এখন এটা মূলধন জাতীয় প্রাপ্তি হওয়ার পেছনে কারণ হচ্ছে, কারণ তুমি জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলো নিয়মিতভাবে বিক্রয় করো না, এটা মাঝে মাঝে বিক্রয় হয় এবং দীর্ঘদিন পর পর হয়, যার কারণে এটি মূলধন জাতীয় প্রাপ্তিতে এসেছে। 3 নম্বর যে এন্ট্রিটা আছে, ঋণ গ্রহণ। তাহলে ঋণ গ্রহণ করলো আমরা যখন মূলধন জাতীয় প্রাপ্তি বা প্রদানের সংজ্ঞা দিয়েছি, উদাহরণ দিয়েছি, সেখানে আমরা দেখিয়েছি ঋণ গ্রহণ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। 4 নম্বর অতিরিক্ত মূলধন, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। 5 নম্বর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা মুনাফা, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। এখন মূলধন জাতীয় আয় কেন? কারণ একটি সম্পদ যখন তুমি বিক্রি করবা তখন পুরো টাকাটাই কিন্তু তোমার লাভ হবে না, কারণ ওই সম্পদটা ক্রয় করতে গিয়ে তোমার একটা টাকা খরচ হয়েছে। ধরে নাও যে আমরা স্থায়ী সম্পদ ক্রয় করেছিলাম 10,000 টাকা, বিক্রি করলাম 12,000 টাকা। তাহলে এই যে 10 এবং 12,000 টাকা, যে টাকাটা হলো 10 এবং 12-র মাঝখানে 2,000 টাকা যে টাকাটা থাকে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়, আর 12,000 টাকাটা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। যন্ত্রপাতি অথবা আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় ব্যয়, কারণ টাকা চলে গেছে, বড় অঙ্কের টাকা, এবং এককালীনভাবে টাকাগুলো ব্যয় করা হয়েছে। যন্ত্রপাতি বসানো খরচ, এখানে বসানো খরচ বলতে বোঝাচ্ছে সংস্থাপন ব্যয়কে, এটি মূলধন জাতীয় ব্যয়। এরপর 8 নম্বরে যেটি আছে যন্ত্রপাতি আমদানি খরচ। আমদানি খরচ মানে হচ্ছে বাহির থেকে যখন কিনে আনতে হয় তখন তাকে আমদানি বলা হয়। এই আমদানি যখন করা হয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কারণ যন্ত্রপাতি নিয়মিতভাবে ক্রয় করা হয় না। দালান নির্মাণ, দালানও মাঝে মাঝে মানে হঠাৎ হঠাৎ নির্মাণ করা হয়, যার কারণে এটি মূলধন জাতীয় ব্যয়। নতুন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যত রকমের সম্পদ আছে এবং তার যত সংস্থাপন ব্যয় আছে প্রত্যেকটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। 11 নম্বরে যে এন্ট্রিটা আছে পুরাতন যন্ত্রপাতি ক্রয়। তাহলে আমরা যন্ত্রপাতি যখন ক্রয় করব তখন আমাদের অর্থ চলে যাচ্ছে এবং একবারে আমরা ক্রয় করতেছি, যার কারণে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, আচ্ছা এখানে বৈদ্যুতিক সংস্থাপন বলতে বোঝাচ্ছে মানে আমরা বিদ্যুতের যে খরচগুলো করব সেটা একবার করব, এই জন্য এটা মূলধন জাতীয় ব্যয়। কিন্তু আমরা যদি বিদ্যুৎ বিল বারবার দিই সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তার মানে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় আমাদের জন্য হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু বৈদ্যুতিক বিলটা হবে আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। 13 নম্বর এন্ট্রিতে আছে যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, মূলধন জাতীয় ব্যয়, কারণ যন্ত্রপাতি আনতে গিয়ে যে সমস্ত খরচ হয় সেটা মূলধন খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। টেলিফোন সংস্থাপন ব্যয়, টেলিফোনের লাইন আনতে গিয়ে যে খরচটা হয় তাকে এককালীনভাবে করতে হয় বিধায় এটি মূলধন জাতীয় ব্যয়। সুনাম, ইজারা, সম্পত্তি, প্যাটেন্ট, ট্রেডমার্ক এগুলো একবার ব্যয় করতে হয় বিধায় এগুলোকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। ভূমি ক্রয় বা ভূমি উন্নয়ন ব্যয়, ভূমি ক্রয় বা আমরা ভূমিকে যদি উন্নয়ন করি, বিভিন্নভাবে ডেভেলপ করি, তাহলে আমরা বারবার করি না, একবারই করি, যার কারণে এটি মূলধন জাতীয় ব্যয়। প্রাঙ্গণ উন্নয়ন, প্রাঙ্গণ মানে আঙিনা, যখন আমরা এখানে উন্নয়ন বলতে ডেভেলপমেন্টকে বোঝাচ্ছে, তাহলে এটা মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয় একইভাবে
মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয়, মানে তুমি জমি যখন কিনবা একবারই রেজিস্ট্রেশন করবা, বারবার করবে না, যার কারণে এটি মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি বড় ধরনের মেরামত ব্যয়, তাহলে কোনো যন্ত্রপাতি যদি ছোটখাটো মেরামত হয় তাহলে সেটা হচ্ছে মুনাফা জাতীয়, কিন্তু যদি কোনো যন্ত্রপাতির একটি বড় ধরনের মেরামত করতে হয় তাহলে সেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো, কারণ এখানে একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। ২১ নম্বরে আছে পুরাতন সম্পত্তি মেরামত ব্যয়। তাহলে পুরাতন সম্পত্তি যদি আমরা মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলি তাহলে এটি একবারই করব এবং এটা বারবার করতে হবে না, যার কারণে এটি মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। ২২ নম্বর যে এন্ট্রিটি আছে স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ, যেমন সম্পদ ক্রয়, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন, ইতিপূর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই জাতীয় যত খরচ আছে সবগুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো। ২৩ নম্বরে যে এন্ট্রিটা আছে সুদ প্রাপ্তি, তাহলে সুদ প্রাপ্তি কিন্তু আমরা মাসে মাসে পেয়ে থাকি, যার কারণে এটি আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে। শিক্ষানবিশ সালামি, এটা আমরা মাসে মাসে পেয়ে থাকি, তার মানে বছরে একাধিকবার পেয়ে থাকি, তার মানে এটি হচ্ছে একটি নিয়মিত লেনদেন, যার কারণে এটি মুনাফা জাতীয় আয়। লভ্যাংশ প্রাপ্তি, আমরা যখন ব্যবসা করি তাহলে প্রতিদিন আমরা লভ্যাংশ পাই এবং প্রতি মাস শেষে আমরা লভ্যাংশ হিসাব করি এবং এটি মুনাফা জাতীয় আয়। ২৬ নম্বরে যেটি আছে মাল বিক্রয়, যে প্রতিষ্ঠান যে পণ্যেরই ব্যবসা করুক না কেন তারা প্রতিনিয়ত পণ্য বিক্রি করে, যার কারণে প্রতিনিয়ত আয় হয় এবং এর কারণে এটি মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে। ২৭ নম্বরে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের জন্য আয়, কারণ বিনিয়োগের সুদটি প্রতি মাসে মাসে পাওয়া যায় এবং এটি কারণে টাকা আসে, যার কারণে এটিকে মুনাফা জাতীয় আয় হিসাবে বলা হয়। ২৮ নম্বর আছে উপভাড়া বা বাড়ি ভাড়া প্রাপ্তি, তাহলে উপভাড়া বা বাড়ি ভাড়া প্রাপ্তি, এর মাধ্যমে আমার কাছে টাকা আসতেছে, যার কারণে এটি মুনাফা জাতীয় আয় এবং একই সাথে বাড়ি ভাড়া কিন্তু বছরে একাধিকবার পাওয়া যায়। ২৯ নম্বরে পুরাতন খবরের কাগজ বিক্রয়, আমরা খবরের কাগজ প্রতিদিন সংগ্রহ করি এবং এটা আমরা প্রতি মাসে বিক্রি করি, তার মানে বছরে একাধিকবার বিক্রয় হয় বিধায় এটি মুনাফা জাতীয় আয়, আর খবরের কাগজ বিক্রি করলে টাকা আসে। ৩০ নম্বরে যে এন্ট্রিটা আছে দালান কোঠার ভাড়া প্রাপ্তি, তাহলে আমরা ২৮ নম্বরে যে এন্ট্রিটা বলেছিলাম ভাড়া প্রাপ্তি আর দালান কোঠার ভাড়া প্রাপ্তি একই কথা। ৩১ নম্বরে বলা হয়েছে শেয়ার বিনিয়োগের লভ্যাংশ, তাহলে লভ্যাংশ আমরা যেভাবেই পাই সেটি আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। সেবার বিনিময়ে কমিশন গ্রহণ, আমি সেবা দিয়েছি এবং তার বিনিময়ে আমি কমিশন পাচ্ছি, কমিশন যখন আমি পাবো এটি কিন্তু আমার এক বছরে একাধিকবার হয়ে থাকে, যার কারণে এটি আমার জন্য আয়। মাল ক্রয়, ৩৩ নম্বর আছে মাল ক্রয়, তাহলে মাল ক্রয় বা পণ্য ক্রয়, মাল ক্রয় বা পণ্য ক্রয় যখন করা হয় তখন এর মাধ্যমে টাকা চলে যায় এবং আমরা কিন্তু বছরে একাধিকবার পণ্য ক্রয় করে থাকি, যার কারণে এটা আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য। যন্ত্রপাতির দৈনিক মেরামত, যে যন্ত্রপাতি যদি নিয়মিত মেরামত করতে হয় তাকে বলা হয় মুনাফা জাতীয়, কিন্তু কোনো যন্ত্রপাতি যদি হঠাৎ করে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়, একবার যদি মেরামত করতে হয় তখন তাকে বলা হয় মূলধন জাতীয়। ৩৫ নম্বর আছে অবচয় স্থায়ী সম্পদ, অবচয়, এবং ৩৬ নম্বর আছে অবলোপন, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম অবচয় এবং অবলোপন হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের অংশ, কারণ অবচয় আমাদের প্রতিদিনই হচ্ছে, অবলোপনও প্রতিদিনই হচ্ছে। এখন অবচয় করার সময় একটু মনে রাখতে হবে অবশ্যই পার্সেন্টেজ থাকবে এবং অবলোপন করার সময় এটাও মনে রাখতে হবে অবশ্যই বছর উল্লেখ থাকবে। টেলিফোন বিল, আচ্ছা আমরা যখন টেলিফোন সংস্থাপন করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম মূলধন জাতীয় ব্যয়, কারণ টেলিফোন সংস্থাপন করতে হয় একবার, কিন্তু আমরা টেলিফোন বিল দিব বারবার এবং প্রতি মাসে বছরে একাধিকবার দিব। এরপর ৩৮ নম্বরে যে এন্ট্রিটা আছে বিদ্যুৎ বিল, আমরা বিদ্যুতের যখন সংস্থাপন করেছিলাম বা বিদ্যুৎ সরঞ্জাম কিনেছিলাম তখন আমরা বলেছিলাম মূলধন জাতীয় ব্যয়, কারণ বিদ্যুৎ সংস্থাপন বা সরঞ্জাম আমরা একবার ক্রয় করব, কিন্তু আমরা বিদ্যুৎ বিল দেব কখন, প্রতি মাসে মাসে দেই, তার মানে আমরা বছরে একাধিকবার বিদ্যুৎ বিল দেই, যার কারণে এটি নিয়মিত ব্যয় এবং এটি মুনাফাজিত ব্যয় হিসাবে গণ্য হবে। ৩৯ নাম্বার আছে বেতন ও মজুরি প্রদান, আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত শ্রমিকরা কাজ করে বা যাদেরকে দিয়ে আমরা কাজ করাই তাদেরকে আমরা বেতন বা মজুরি দেই, তাহলে আমরা বছরে একাধিকবার এই কাজগুলো করে থাকি, যার কারণে এটি মুনাফা জাতীয় ব্যয় এবং এর মাধ্যমে টাকা চলে যায়। পণ্য ক্রয়ে জাহাজ ভাড়া, তাহলে পণ্য ক্রয় যখন আমরা করব, মানে একটা হচ্ছে স্থায়ী সম্পদ যখন আমরা ক্রয় করব তখন জাহাজ ভাড়া দিলে মূলধন জাতীয় ব্যয়, কারণ সেটা দীর্ঘমেয়াদে ব্যবহার হবে, কিন্তু আমরা যখন পণ্য ক্রয় করে জাহাজ ভাড়া দিব, কারণ আমাকে তো পণ্য বারবার কিনতে হবে এবং বারবার আমাকে কি করতে হবে, জাহাজ ভাড়া দিতে হবে, যার কারণে এটি মুনাফাজিত ব্যয় হিসাবে গণ্য হবে। কিন্তু এটি যদি স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য জাহাজ ভাড়া হতো তাহলে এটি মূলধন জাতীয় ব্যয় হতো। ৪১ নম্বরে যেটি দেওয়া আছে ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন, এটা যদি স্থায়ী সম্পদের ক্ষেত্রে হতো তাহলে এটা মূলধন জাতীয় হতো, কিন্তু যেহেতু এটি
ক্রয়ের জন্য, তাহলে আমাকে বারবার ক্রয় করতে হবে বিধায় এটি আমাদের মুনাফা জাতীয় লেনদেন। পণ্য ক্রয়ের আমদানি শুল্ক, ঠিক একই কথা। যদি এটি আমাদের স্থায়ী সম্পদের জন্য হতো তাহলে আমরা মূলধন জাতীয় বলতাম, আর যেহেতু এটি আমাদের পণ্য ক্রয়ের সাথে জড়িত, মুনাফার সাথে, সেহেতু এটি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে। 43 নম্বরে আমাদের যে এন্ট্রিটা আছে রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক মুনাফা জাতীয় ব্যয়, কারণ আমরা পণ্য রপ্তানি করতে গেলে আমাদেরকে শুল্ক দিতে হয়, আর আমরা বছরে একাধিকবার রপ্তানি করি, যার কারণে আমাকে একাধিকবার কি করতে হবে, শুল্ক দিতে হবে। ঋণের সুদ বা মূলধনের সুদ উভয়টা আমাদের জন্য ব্যয়, এবং আমরা বছরে একাধিকবার করে থাকি। বিজ্ঞাপন খরচ আমরা বছরে একাধিকবার করে থাকি। মনিহারি দ্রব্য ক্রয় মানে কাগজ, কলম, পেন্সিল, এগুলো আমরা বছরে একাধিকবার ক্রয় করে থাকি, যার কারণে মুনাফা জাতীয় ব্যয়। সম্পদের দৈনন্দিন মেরামত ব্যয়, আমরা ইতিপূর্বে বলেছি যদি কোনো সম্পদের মেরামত নিয়মিত করতে হয় তাহলে সেটা মুনাফা জাতীয়, আর যদি মাঝে মাঝে করতে হয় বা বড় অঙ্কের লেনদেন করতে হয় তখন সেটি মূলধন জাতীয়। বাড়ি ভাড়া, একটা হচ্ছে বাড়ি ভাড়া আমি যদি পাই তাহলে আমার জন্য হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর যদি আমি দিয়ে থাকি তাহলে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। কর অভিকর, এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, কারণ এর মাধ্যমে আমার টাকা চলে যাচ্ছে। 50 নাম্বার আছে বীমা সালামি বা বীমা প্রিমিয়াম, তাহলে বীমা দিলে টাকা চলে যায় এবং বছরে একাধিকবার দিতে হয়। বাট্টা প্রদান, বছরে একাধিকবার বাট্টা দিতে হয় এবং এটি মুনাফা জাতীয় ব্যয়ের অংশ। আগুনে বিনষ্ট পণ্য, আমাদের আগুনে বিনষ্ট মানে হচ্ছে কোনো কারণে গোডাউনে আগুন লাগলো বা পণ্যে আগুন লাগলো, সেটা বছরে একাধিকবার হতে পারে, অসতর্কতার বশত হতে পারে বা শর্ট সার্কিট লেগে হতে পারে, তাহলে এটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। অনাদায়ী দেনা বা কুরির বলা হয়, মানে আমরা যখন ব্যবসা করব তখন আমাদেরকে বাকিতে লেনদেন অবশ্যই করতে হবে, আর এই বাকিতে লেনদেন করার জন্য অনেক সময় আমাদের দেনাদার বা আমরা যাদের কাছে পণ্য বিক্রি করি বা আমাদের থেকে যারা সেবা নেয় তারা আমাদেরকে অর্থ পরিশোধ না করে চলে যায়, যাদেরকে অনাদায়ী দেনা বা কুরিন বলা হয়ে থাকে। তাই এটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত, কারণ এটি নিয়মিত হয়ে থাকে। দস্তুরি বা কমিশন 54 নম্বরে, তাহলে দস্তুরি বা কমিশন মানে হচ্ছে আমার পক্ষ থেকে যখন কাজ করা হয় তখন আমাদেরকে কমিশন দিতে হয়। এই কমিশন যখন দেওয়া হয় তখন এটি আমাদের জন্য প্রতিষ্ঠানের জন্য ব্যয়, যার কারণে এটি মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত এবং এই লেনদেনটি নিয়মিতভাবে হয়ে থাকে। 55 নম্বর আছে উপযোগ খরচ। উপযোগ খরচ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, কারণ এটি নিয়মিত হয়ে থাকে। এরপরে 56 নম্বর আছে নতুন পণ্য চালু করার জন্য অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়। আচ্ছা, কোনো ব্যয় যখন একাধিক বছরের জন্য হয়ে থাকে তখন তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। এটা একটু মনে রাখতে হবে, কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম দেখতে মুনাফা জাতীয় ব্যয়ের মতো, কিন্তু একাধিক বছরের জন্য যখন হয়ে থাকে তখন তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আলোচ্য বিষয়ের। আজকে আমাদের বেসিক ক্লাসের 3য় ক্লাস ছিল এবং বেসিক আলোচনা আজকে আমরা এখানে শেষ করলাম। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস তোমরা করেছো ধারাবাহিকভাবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তোমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদি একটু বাসায় অনুশীলন করো, একাধিকবার চর্চা করো, আশা করি খুব সহজেই তোমরা এই সমস্যাটা সমাধান করতে পারবে। এবং পরীক্ষায় আমাদের এখান থেকে একটি প্রশ্ন থাকবে, যার কারণে আমরা এখান থেকে 10 নম্বর খুব সহজেই আয়ত্ত করতে পারবো বা 10 নম্বর পেতে পারি। তারপরে যদি তোমাদের ক্লাস নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা বা ইনবক্সে মেসেজ করবা। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। যে কোনো সমস্যা যদি তোমরা দাও আমরা খুব সহজেই খুব দ্রুত তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আর যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং যতটুকু পারো শেয়ার করে দিবে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।